আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সঙ্গে যুক্ত হলাম। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ন্যারেশন পেইড ব্যাচের একটা ক্লাস। তো আজকে ওপেন পেজে হচ্ছে, যারা যুক্ত হয়েছেন তারা যদি পরে খুঁজে না পান, তো প্রথমত অনুরোধ করব ক্লাসটি শেয়ার দিয়ে দেন যেন অন্যরাও যুক্ত হতে পারে আমাদের সঙ্গে। এবং সর্বপ্রথম জানতে চাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন। আমি 1 মিনিট পরেই ক্লাসটি শুরু করব, ওকে? তো আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, অনেকদিন পরে ক্লাস। ইনশাল্লাহ আমরা রুটিন, আপনারা রুটিন পেয়েছেন নিশ্চয়ই। আমি গ্রুপে রুটিন দিয়ে দিয়েছি সম্পূর্ণ মাসের। এই মাসে প্রচুর ক্লাস আছে, সমস্যা নেই। আর এই মাসে আরও কিছু এক্সট্রা ক্লাসও হবে। সো আপনারা যারা যুক্ত হননি এখনো, একটু কাইন্ডলি জয়েন দিয়ে ফেলেন। এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে একটু কমেন্ট করে জানিয়ে দেন। আজকে আমরা আলোচনা করব কি, ন্যারেশন। তো ন্যারেশন ডিটেলস জানবো। তো প্রথমে আমি ন্যারেশনের, আমাদের যেহেতু এটা মাস্টার বইয়ের উপর একটা কোর্স, তো সেই বই রিলেটেড যে অংশটা আমাদের মাস্টার বইয়ের পেজ ধরে আমি করব। তো মাস্টার বুকের পেজ নাম্বারটা আমি একটু পরেই বলে দিচ্ছি। তো প্রথমে আগে আসি স্যার, ন্যারেশন শব্দের অর্থটা কি সেগুলোর একটু সামান্য বিস্তারিত করব। তো সেটা কি স্যার? প্রথম হচ্ছে স্যার, ন্যারেট থেকে আসছে ন্যারেশন কথাটা। আপনারা জানেন ন্যারেট মানে হচ্ছে কি করা, বর্ণনা করা বা বিবৃতি দেওয়া, বিভিন্ন কথা হতে পারে। আসলে ন্যারেশন বিষয়টা হচ্ছে কি, আমি যদি বলি যে একজনের কাছ থেকে শুনে অন্য আরেকজনকে বলা, এটাকে বলা হয় ন্যারেশন। মানে আমি একজনের কাছ থেকে শুনবো, আরেকজনকে বলবো, তবে সরাসরি ডিরেক্ট বলবো না, আমি আমার মতো করে বলবো, এটাকে বলবো ন্যারেশন। অনেকটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ কুটনামি। আপনারা দেখবেন এলাকাতে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় কুটনামি করে। এই কুটনামি টাইপের যে অংশগুলা বা যেই কথাগুলা একজনের কাছ থেকে শুনবে, আর একজনকে কিন্তু সে হুবহু সেটা বলে না, সেটাকে সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে একটু মশলা যুক্ত করে তারপরে বলে। বাট এইখানে ন্যারেশনের বিষয়টা কেমন, এখানে হচ্ছে পজিটিভলি গুডনামি করা। আমি যদি আমার ভাষায় বলি তাহলে ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে পজিটিভলি, যে স্যার পজিটিভলি কুটনামি করা, ওকে? কেন এই কথাটা বললাম? কারণ আপনি একজনের কাছ থেকে শুনেছেন, সে শুধু বলছে যে স্যার কেমন আছেন, আরেকজন এটাকে শুনবে, সে সম্মানের সাথে স্যারকে জিজ্ঞাসা করেছিল স্যার কেমন আছে, এই টাইপের কথা, এগুলাকে বলা হয় ন্যারেশন, ওকে? সাউন্ড সাউন্ড সবসময় ঠিক থাকে, হয়তো আপনার ফোনের কারণে এমন সমস্যাটা হতে পারে। আর আশা করি সমস্যাটা হওয়ার কথা না। তো যাই হোক, একটু ক্লাসটি কে কে শেয়ার দিয়েছেন একটু ডান লেখেন। আমরা সরাসরি আপনাদের ডানগুলা দেখতে দেখতে আমরা সরাসরি পেজ নাম্বারে চলে যাই, যে আমাদের কোন পেজ থেকে আমরা শুরু করছি এবং সেগুলার ডিটেলস, ওকে? হ্যাঁ, আমাদের ক্লাস তো গ্রুপে অবশ্যই রেকর্ড ক্লাস থাকবে, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা সরাসরি পেজ নাম্বারে চলে যাই। আমাদের ন্যারেশনের পেজ নাম্বার কত আমি প্রথমে সেটা বলে দিচ্ছি। পেজ নাম্বারটা হচ্ছে 421। হ্যাঁ, অনেকেই পেজ নাম্বার উল্লেখ করেন, আপনারা একটু মনে রাখেন, কারণ দুই একজন একটু পরে কমেন্ট করবে, সেক্ষেত্রে একটু চিন্তা করবো। আগের ক্লাসগুলো আপলোড দিবেন? হ্যাঁ, আগের ক্লাসগুলো তো আপলোড দেওয়া আছে, যেগুলো আছে। আর যেগুলো নাই, দু একদিনের মধ্যে হয়তো আপলোড দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আসি স্যার। আমরা পেজ নাম্বার হচ্ছে বলছি আমি 421। পেজ নাম্বার কত? 421। আপনারা একটু দয়া করে মনে রাখেন, কারণ একটু পরে অনেকে আবার প্রশ্ন করবে পেজ কত। তো আমি লিখে দিচ্ছি, পেজ হচ্ছে 421। এখান থেকে শুরু করব। তো ন্যারেশন, অথবা দেওয়া আছে ন্যারেশনের আর একটা নাম, সেটা হচ্ছে স্পিচ। মনে রাখেন, স্পিচ শব্দের অর্থ সাধারণত বুঝি আমরা বক্তব্য, হ্যাঁ, বা ন্যারেশন এটাকে বর্ণনা বা বক্তব্য আকারেও বলা যায়। তো প্রথমে আমরা দেখি কি কি বলা আছে। প্রথমে বলছে স্যার ন্যারেশনের দুইটা পার্ট থাকবে। ন্যারেশনের কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। তার মধ্যে একটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ, একটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট এবং ইনডিরেক্ট আসলে আমরা কি বুঝি? ডিরেক্ট এবং ইনডিরেক্টের আবার প্রত্যেকটা ভাগ আছে। তার মধ্যে আলাদা করে যদি দুইটা ভাগ থাকে, আপনারা জানেন ন্যারেশনের একটা অংশ থাকে এরকম ইনভার্টেড কমার ভিতরে, আর একটা থাকে বাহিরে। বাহিরের অংশ আগেও থাকতে পারে, আবার পরেও থাকতে পারে।
তো ন্যারেশনের ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পেস। ওকে, রিপোর্টেড স্পেস। আর ন্যারেশনের যে ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা থাকে সেটাকে বলে রিপোর্টিং ভার্ব। ওকে, রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, আজকে 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 থেকে একেবারে ফুললি রুটিন ফলো করবেন। হ্যাঁ, একদম রেগুলার আমাদের ক্লাস হবে রুটিন অনুসারে। আজকে ক্লাস আছে, কালকে আছে, পরশু দিনও আছে সম্ভবত। একটু গ্রুপে রুটিন দিয়েছি আমি, সেই রুটিনগুলো দেখে নেবেন কেমন, পেইড ব্যাচে যারা আছেন। তাহলে ন্যারেশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টেড স্পেস, এটা হচ্ছে হুবহু বক্তা যেটা বলেছে, আর বাহিরের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখন আমরা এখানে যদি দেখি বইতে কি বলছে আপনার, দেখেন বইতে ডিরেক্ট স্পিচের একটা এক্সাম্পল দিয়েছে। ডিরেক্ট স্পিচ আমরা বুঝতে পারি কিভাবে, ডিরেক্ট স্পিচে সবসময় এরকম একটা ইনভার্টেড কমা যুক্ত অংশ থাকে। ওকে, ডিরেক্ট স্পিচে সবসময় একটা ইনভার্টেড কমা যুক্ত অংশ থাকে, আর ইনডিরেক্টে কখনো ইনভার্টেড কমা থাকে না। আবার বলছি, ডিরেক্টে ইনভার্টেড কমা থাকে, আর ইনডিরেক্টে কখনো আপনার ইনভার্টেড কমা থাকে না। ঠিক আছে, এখন দেখেন একটু নিচের দিকে যদি যাই, আপনার কি একটু বড় করতে হবে, জুম করতে হবে, দেখতে অসুবিধা হলে বলবেন। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন প্রথমে আসছে পার্সন পরিবর্তন করার নিয়ম। এই অংশগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু কমেন্টে লিখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পার্সন পরিবর্তন করার নিয়মের মধ্যে বলছে আর এস এর অন্তর্গত ফার্স্ট পার্সন সবসময় আর ভি, হ্যান ত্যান এগুলো দরকার নাই। আপনি জাস্ট আমি যে কথাগুলো বলি সেটা লিখবেন। দেখেন এভাবে, ফার্স্ট পার্সন। ওকে, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে। হ্যাঁ, ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। এরপরে আসেন স্যার লিখবেন এভাবে, সেকেন্ড, প্রয়োজনে পি লিখবেন, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে। কোন জায়গার কি আমি সব বাকিটা বলে দিব করার মাধ্যমে, আপাতত শুধু এই কথাটুকু মনে রাখবেন। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, আর থার্ড পার্সন নো চেঞ্জ। থার্ড পার্সন নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ন্যারেশনের ক্লাস রেকর্ড পাবেন, সমস্যা নাই, আমি প্রয়োজনে কালকে এটা ডাউনলোড করে আবার আপলোড দিয়ে দিব। তাহলে কি বলছি স্যার, এইটুকু শুধু একটু মনে রাখবেন, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে, আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। এখন দেখেন আমরা কোন জায়গার কোন পার্সন এটা একটু পরে বলতেছি, আপাতত শুধু এই কথা, ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ, এই কথাটুকু মনে রাখেন। ওকে, আচ্ছা এবার আসি স্যার বাকি অংশগুলা কি বলছে। আচ্ছা, ফার্স্ট পার্সন তো আপনারা জানেন, ফার্স্ট পার্সন হচ্ছে ইউ, সরি আই, আর হচ্ছে উই। আর সেকেন্ড পার্সনটা ইউ, আর বাকি সবই থার্ড পার্সন। নিচে সেইগুলোর পরিবর্তনের কিছু নিয়ম বলছে, এগুলো আমরা একটু পরে দেখতেছি। আসলে এগুলো আমাদের প্রয়োজন হবে না, কারণ আমি করার মাধ্যমে বুঝিয়ে দিব। তাহলে আপাতত শুধু জানলেন ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পার্সন ইউ। তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হতো সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে, আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। ওকে, আচ্ছা এখন দেখেন, আচ্ছা অনেকের কমেন্ট পড়ার মতো, আসলে আমি ক্লাস যখন করাই অনেকেই তো আপনারা কমেন্ট করেন, সবার কমেন্ট পড়ার মতো সুযোগ বা সময় সব সময় হয় না। এজন্য কি করবেন, কমেন্ট যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যদি বুঝতে না পারেন, কোনো বিষয়ে সমস্যা হয়, সেই কমেন্টগুলো করবেন। ওকে, আর এছাড়া আমি লাস্টে প্রয়োজনে আবার দিব কমেন্ট করার সুযোগ, তখন আপনার অন্য অন্য প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ওকে, এখন আসেন স্যার আমরা একটু নিচের দিকে যাই, আমাদের এখানে কি কি কথা বলছে। যেমন উই দ্বারা মানব জাতিকে বোঝালে ফার্স্ট পার্সন হওয়া সত্ত্বেও ইনডিরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা আপনি নিজেই বুঝবেন, উই মানে যদি আমরা, এখন আমরা মরে যাব যদি বলি, এই আমরা কখনো পরিবর্তন হবে না, কারণ এই আমরার মধ্যে আমি বাদে বাকিরা যে মরবে আর আমি মরবো না, বিষয়টা এমন না। যেগুলো আমরা বলি চিরকাল সত্য থাকবে, এটা কখনো চেঞ্জ হয় না। সেগুলো সেন্টেন্স আকারে বুঝলে আরেকটু ভালো বুঝবেন। তো প্রথমে একটু দেখেন, একটা সেন্টেন্স লিখছে, কি বলছে, হি সেড উই আর অল সিনার্স। তাহলে সে বলছে আমরা সবাই পাপী। এখন সে বলছে আমরা সবাই পাপী, আপনার এই জায়গাটা একটা কথা আছে। তো হি সেইড, সে বলছে, প্রথমে হি সেইড নেওয়া হয়েছে। আচ্ছা, সেইডের পরে যেহেতু উই আর অল সিনার্স, উইটা শুরুতে সাবজেক্ট থাকলে সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য বই দেখে পড়াতে গেলে কিছুটা কেন যেন বিব্রত বোধ হয়, মানে রুল আগেই নাই, বাট আগে এক্সাম্পল দিয়ে বসে আছে। বাট আগে রুলটা বলা উচিত ছিল যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে করতে হয়, আছে যদিও পরে, বাট আগে আমি আর কেন বুঝতে পারবো। যাই হোক, যেটা বললাম,
যদি কখনো দেখেন কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে তারপরে ভার্ব, ওইটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে সবসময় এই অংশের সাথে যুক্ত করতে হয় একটা কনজাংশন দিয়ে, যার নাম দ্যাট। ওকে, তাহলে হি সেইড এরপরে দ্যাট, তারপরে যে উই, উই মানে আমরা। এখন আমরা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা হইতে পারে তোমরা, মানে উইয়ের জায়গায় দে লিখতে পারতাম আমরা যদি চেঞ্জ করতাম, কারণ ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট তো হি, সাবজেক্ট উই থাকলে না উই থাকতো। এখন সেক্ষেত্রে সাউন্ড কম। অন্যরা একটু বললেন তো সাউন্ড ঠিক আছে কিনা, অন্যরা একটু বলবেন সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে এখন দেখেন ওই যে যখন এই যে চিরকাল ব্যাপিয়া সত্যি যে ঘটনাগুলা, এগুলা কখনো পরিবর্তন হবে না পারসন। তো সেক্ষেত্রে হি সেইড দ্যাট, এরপরে উইটা উই থেকে যাবে, উই। এবং এক্ষেত্রে টেন্সেরও কোনো পরিবর্তন হয় না। তাহলে উইয়ের পরে যেভাবে ছিল যে উই আর অল, এরপরে সিনার্স, আমরা সবাই পাপী, এই পাশে সেই অংশটাই লেখা হয়েছে এই যেটুকু বোঝার জন্য যে যখন চিরন্তন সত্য বাক্য হবে সেক্ষেত্রে আমরা ওই অংশগুলার পরিবর্তন করব না। যেমন নিচে দেখেন একটা সেন্টেন্সে লেখা আছে যে কি হি সেইড টু মি, সে আমাকে বলল উই কুড ডু ইট, আমরা এটা করতে পারতাম। নিচের সেন্টেন্সটা একটু আলাদা, সেটা কিভাবে বুঝবেন দেখেন। হি সেইড টু মি, সে আমাকে বলছে, তাহলে কথা হচ্ছে তার আর আমার মধ্যে যা করব আমরা করব। তাহলে কারণ হি অ্যান্ড, যদি বলি যে হি অ্যান্ড আই, এই দুইটা মিলে হয় উই, মানে সে এবং আমি, আর সে আর আমি মিলে হচ্ছে মূলত আমরা। এই আমরাটা পরিবর্তন হয় না। এখন দেখেন সেন্টেন্সে সে বলছে আমাকে কি উই কুড ডু ইট, আমরা এটা করতে পারতাম। তো এই যে যখন আমরা এটা করতে পারতাম বলছে সেক্ষেত্রে এই পাশে দেখেন এটা করা হয়েছে হি সেইড, সে সাথে টু থাকলে আপনারা জানেন ছোটবেলায় এগুলো পড়ছেন, সেইডের সাথে টু থাকলে টোল্ড হয়, সেইডের সাথে টু থাকলে কি হয়, টোল্ড হয়। তাহলে সেই জন্য দিয়েছে টোল্ড, এরপরে মি ছিল মি। আর এই যে দুইটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই জয়েন করা হয়েছে একটা দ্যাট দিয়ে। আর ওই যেহেতু ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হয়ে এখান থেকে অন্য কিছু হতে পারতো, বাট যেহেতু আমার আর তার মধ্যে কথা হচ্ছে তাহলে আমরাটা ফিক্সড থাকবে, আমরাই থাকবে। তখন উই বাকিটা যা আছে তাই, যে উই কুড ডু ইট। ওকে, এখন আপনার বেশ কিছু বিষয় এখানে প্রশ্ন আকারে দেওয়া আছে, সেই অংশগুলোর প্রিভিয়াস কোশ্চেনটা একটু দেখি, প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, দেখেন প্রথমে প্রশ্ন বলছে কি উই ইউজ এ ড্যাশ বিফোর দ্য ইনডিরেক্ট স্পিচ। তাহলে ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করার পূর্বে আমরা কি ব্যবহার করি, ঠিক আছে এটা তাহলে এখন দেখেন আমরা যেটা বলছিলাম এই পর্যন্ত যে উই ইউজ ড্যাশ বিফোর দ্য ইনডিরেক্ট স্পিচ। তাহলে ইনডিরেক্ট স্পিচের পূর্বে আমরা সবসময় একটা কি ব্যবহার করি, লিঙ্কার, এটা হতে পারে দ্যাট। বাট এখানে একটা কথা আছে, ইনডিরেক্ট স্পিচে যদি ডিরেক্ট প্রশ্ন করি তাহলে একটা জায়গায় আছে যেখানে প্রিপোজিশন ব্যবহার করা হয়, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। বাট এখানে প্রশ্নটা এমনভাবে দেওয়া হয়েছে, বাট কিছু করার নাই, আমরা যেটা করে থাকি সেটা। ওকে, তো যেটা বলছিলাম যে ইনডিরেক্ট স্পিচে যে কথাটা বলছে যে আমরা কি করে থাকি, একটা লিঙ্কার ব্যবহার করে থাকি। আসলে প্রিপোজিশনও ব্যবহার করি কখন, যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, বাট ইম্পারেটিভ সেন্টেন্স একটা, আর বাকি বেশিরভাগের ক্ষেত্রেই মানে বাকি 4 প্রকার সেন্টেন্সের পূর্বেই আমরা কি করি, লিঙ্কার ব্যবহার করি। তো সেই হিসাবে লিঙ্কার দিতে পারি। বাট যিনি প্রশ্ন করছেন তিনি হয়তো এই বিষয়গুলো ওভাবে ডিটেলস করে করেন নাই, কারণ কপি টু পেস্ট করা হয়েছে এখানে। হ্যাঁ, যাই হোক, পরের প্রশ্নটা দেখেন। পরের প্রশ্ন হচ্ছে মামুন সেইজ দ্যাট শি ডিড নট গো দেয়ার, মেক ইট ডিরেক্ট করতে বলছে এবার। তাহলে ডিরেক্ট করতে বললে দ্যাট কা উঠাই ফেলতে হয়, দ্যাট উঠায় এখানে একটা ইনভার্টেড কমা দিবেন আর এই পাশে একটা ইনভার্টেড কমা দিবেন, আর ইনভার্টেড কমাগুলো চেঞ্জ করে করে আসতে হয়। এই জন্য বলছি যে প্রথম দিকেই একটা প্রশ্ন করা হয়, কিন্তু সেই প্রশ্নগুলোর রুলগুলো আগে আলোচনা করে নিলে সুবিধা হয়। তো এখানে বলছে মামুন সেইজ দ্যাট, মামুন বলল যে, শি ডিড নট গো দেয়ার, সে সেখানে যায় নাই। তাহলে মামুন বলছে, এখন চিন্তা করেন মামুন সেইজটা সেইজই থাকবে সব জায়গায়, ঠিক আছে সেইজ, কমা দেওয়ার কথা একটা কমা দিছে। এবার সে যাবে না, ও সরি মুনমুন, এটা তো মুনমুন যেহেতু মেয়ে মানুষ তাহলে মুনমুন বলবে যে আমি যাব না, তাই না।
তো সেক্ষেত্রে মুনমুন এই শিটা হয়ে যাচ্ছে কি আই। এরপরে এখানে ছিল ডিড নট গো দেয়ার। এই জায়গায় একটা কথা দেখেন, ডিড নট গো দেয়ার যেটা লেখা ছিল আমার এটা ডিডি রয়ে গেল, নটই আছে, গো। এরপরে দেয়ারটা দেয়ার, যে আমি সেখানে যাব না, আই ডিড নট গো দেয়ার। তাহলে আমি যদি এটাকে ডিরেক্ট প্রশ্ন আকারে চিন্তা করি, মানে এই টাইপের প্রশ্নটা আগে করি, ধরেন যে মামুন সেইজ, এরপর একটা কমা থাকতো, এরপর ইনভার্টেড কমার মধ্যে লিখতাম আই ডিড নট গো দেয়ার। এরপরে আমাকে যদি এটাকে উত্তর করতে বলতো, যেটাকে আমরা ইনডিরেক্ট বলি, তখন এমন করতাম, সরি মামুন না, এটা বারবার মামুন আসতেছে কেন, মুনমুন। ওকে, তাহলে আমরা এখানে লিখতাম মুনমুন সেইজ। যেহেতু সেইজ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হতো না। কনজাংশন হিসাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে দ্যাট বসাতাম, তাহলে দ্যাটস, এখানে আমাদের সেই দ্যাটই থাকতো। এরপরে স্যার বাকি যে আই ছিল, আই ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। এটার সাবজেক্ট কি মুনমুন, আর মুনমুনের প্রোনাউন এখানে লিখতে হবে। তাহলে মুনমুনের প্রোনাউন আমরা এখানে কি দিব, শি। এরপরে যেহেতু এই পাশে প্রেজেন্ট টেন্স, তাহলে ওই পাশে টেন্সের কোনো পরিবর্তন হবে না, ডিড নট গো দেয়ার, এই টাইপের। ওকে, তো হিসাবটা হচ্ছে মুনমুন সেইজ দ্যাট শি ডিড নট গো দেয়ার। এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এবার উত্তর এখান থেকে খুঁজে বের করতে হয়েছে। ওকে, পরের একটা প্রশ্ন দেখেন কি বলছে। বলছে রিপোর্ট দ্য ফলোইং ইন ডিরেক্ট স্পিচ, ইউ উইল সে আই, যাই হোক এটাকে ইন, এরপর ইনডিরেক্ট স্পিচ। এখানে বলছে ইউ উইল সে, তুমি বলবে, আই এম ইল, আমি অসুস্থ। এখন ধরেন এই যে চেঞ্জ, যেটা, তো তুমি বলবে, এই অংশটা তো আমরা বাহিরে কখনো পরিবর্তন করতে পারি না, যেটা থাকে সেটাই থাকে, ইউ উইল সে। এই জায়গায় যুক্ত করার জন্য একটা দ্যাট, এরপরে আই ফার্স্ট পারসন হয় সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট কি ছিল ইউ, তাহলে এখানেও হবে ইউ, ইউ এর সাথে কখনো এম হয় না, তাহলে দিতে হয় আর, এরপরে হবে ইল, মানে এটা উত্তর যেটা আমাদের এখানে দেওয়া আছে এই নাম্বারে, ইউ উইল সে দ্যাট ইউ আর ইল, তুমি বলবে যে তুমি অসুস্থ। নেক্সট কোশ্চেনটা দেখেন, 4 নাম্বারে বলছে হি হ্যাজ সেড। ওকে, আচ্ছা যাই হোক, আমি একটা কাজ করব এখানে, এই প্রশ্নগুলা সত্য বলতে আগে থেকেই সলভ করা উচিত না, কারণ প্রশ্নর আগে আমাকে রুলটা আগে করে নিতে হবে। আমি একটু রুলটা করি, এই জন্য বলছি যে বইয়ের থেকে করতে গেলে বেশ কিছু সময় আপনাকে ঝামেলা পোহাতে হতে পারে, কিন্তু আপনারা বই ধরে করতে পছন্দ করেন। তো আমি একটু প্রশ্নগুলো রাখছি, আমি একটু সরাসরি আমার মতো করে বোঝানোর চেষ্টা করতেছি, এরপর আবার এখানে ফিরে আসবো। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, প্রথমে আসি স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স এর অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। আচ্ছা, প্রথমে এখানে যে কাজটা করব আমরা, দেখেন, আচ্ছা প্রথমে হচ্ছে স্যার সেইড যদি থাকে, তাহলে বসাবো সেইড। সেইডের সাথে যদি টু থাকে, তাহলে বসাবো টোল্ড। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বসাবো, সেটা হচ্ছে স্যার কনজাংশন। কনজাংশন হিসাবে দ্যাট, কনজাংশন হিসাবে কি দ্যাট বসবে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি যেটুকু লিখছি এটুকু হচ্ছে সামান্য একটু রুল লিখছি, এটা হচ্ছে ন্যারেশনের যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা চিন্তা করি সেটা। এবার একটু খেয়াল করেন, আমরা কোনো একটা সেন্টেন্সে দেখতেছি লেখা আছে শি, আচ্ছা শি বাদ দেই, ধরেন এভাবে লেখা আছে মুন, মুনের সাথে আর মুন দিলাম না, মুন সেইড। এবার এখানে লেখা আছে আই ডোন্ট গো দেয়ার, আমি সেখানে যাব না বা যাই না। এই যে সেন্টেন্সটা লেখা হয়েছে, আপনি জাস্ট একটু খেয়াল করেন,
এই জায়গায় আমরা যখন লিখেছি আই তারপরে ডোন্ট গো দেয়ার, এই নিয়মটার এখানে আছে কি সবসময় ইনভার্টেড কমার বাহিরে যে টেন্স থাকবে ভিতরের অংশকে ওই টেন্সে কনভার্ট করার চেষ্টা করবেন। ওকে, এখন দেখেন এখানে সেইড দেওয়া আছে মানে ভার্ব টু। তো আমরা যদি সেটাকে চিন্তা করি, প্রথমে মুন থাকতেছে, মুনের পরে সেইড আছে, সেইডই রয়ে গেল, সেইডের সাথে টু থাকলে দিতাম একটা টোল্ড। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে শুরুতে সাবজেক্ট আর ভার্ব আছে, তাই আমরা এখানে জয়েন দেব কি দিয়ে, দ্যাট। এরপরে আই কে খেয়াল করেন, আই হচ্ছে ফার্স্ট পারসন, আই আর উই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের প্রোনাউন অনুসারে। সাবজেক্ট ছিল মুন, তাহলে আয়ের পরিবর্তে এখানে লিখতে হবে আপনাকে মুনের প্রোনাউন যেটা শি। ওকে, তাহলে শি লিখলাম। এবার এই সাইডে সেড ছিল মানে ভার্ব টু, তাহলে এই পাশে যা করব পাস্ট টেন্স করতে হবে। তাহলে এই জায়গায় যে কথাটা খেয়াল করেন, ডোন্ট লেখা আছে, ডোন্টটাকে আমরা করব কি, ডিডেন্ট। এরপরে গো, গো থেকে যাবে দেয়ার, দেয়ার থেকে যাবে। এইটা কি বুঝতে পারছেন? তাহলে আমি সরাসরি মাস্টার বোর ওই প্রশ্নটাই যাব যে ভাইয়া প্রশ্ন করছিলেন যে ভাইয়া 2 নাম্বারটা বুঝি নাই। এখন 2 নাম্বারে হচ্ছে কি জাস্ট প্রশ্নটা এই আমি যেটুকু করেছি এইটুকু দেওয়া ছিল, ওইটুকু করতে বলছে। তো এইটুকু কি বুঝতে পারছেন? একটু বলেন আমাকে যে এই পর্যন্ত এইটুকু বুঝতে পারছেন কিনা, বা অন্য যারা আছেন তারা একটু ক্লিয়ার করছেন কিনা, আমাকে একটু কমেন্ট করেন যে এটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এটা যদি হয়ে থাকে আমরা একটু তাহলে আমাদের বইতে চলে যাই এবার। যে দেখেন বইতে প্রশ্নটা যেভাবে দেওয়া আছে ঠিক সেম সেম বাট ডিফারেন্ট বলি না আমরা, তো সেম সেম বাট ডিফারেন্টের এখানে যে প্রশ্নটা প্রথমেই খেয়াল করি, আমি একটু বড় করতেছি বোঝার জন্য, যেহেতু আপনারা ক্লিয়ার দেখতে পান না অনেক সময়, আশা করি এখন দেখতে পাচ্ছেন। তাহলে মাস্টার বইয়ের আমাদের যে 4 নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে হি হ্যাজ সেইড টু মি, তাহলে সেইড এর সাথে একটা টু আছে, তাহলে হি হ্যাজ সেইড টু মি। এই যে হ্যাজ সেইড এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, মনে রাখেন কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। এখন দেখেন এই পাশে আছে আই শ্যাল গো আউট বাট ইউ উইল স্টে। তো আমাকে এটা ইনডিরেক্ট করতে বলছে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে সাবজেক্ট আর ভার্ব আছে, তাহলে এখানে আমার যুক্ত করতে হবে দ্যাট দিয়ে। যে জায়গাগুলো খেয়াল করব, কি দিব, দ্যাট। ওকে, একজন বলছে গো কেন ওয়েন্ট হলো না, স্যার যেহেতু ডু অলরেডি করে ফেলছি, ডুর পাস্ট ডিড, একসাথে পরপর দুইটা পাস্ট করা যায় না। প্রশ্ন বুঝতে পারছেন? ডোন্ট কেন হলো বলছি, ডোন্ট এটা পাস্ট করে ডিডেন্ট করছি কারণ আমার এই পাশে পাস্ট ছিল, আর একটা সাইডে একসাথে দুইটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। ওকে, এখন খেয়াল করেন, তো এখানে হ্যাজ সেইড টু এই জায়গায় আসি, তো হি হ্যাজ সেইড টু মি, তাহলে হ্যাজ সেইড টুর পরিবর্তে আমরা টোল্ড নিয়ে কাজ করব। এখন খেয়াল করেন অপশনের মধ্যে এটার মধ্যেও টোল্ড নাই, এটার মধ্যেও টোল্ড নাই, এই দুইটার মধ্যে টোল্ড কথাটা আছে। তাহলে আমরা এটাকেও চিন্তা করি, এটাকেও চিন্তা করি, এই পর্যন্ত যেহেতু সেম সেম যাচ্ছে, এখানেও দ্যাট আছে, এখানেও দ্যাট আছে। আচ্ছা, এর পরের যে জায়গাটা খেয়াল করেন, আমি বলছি সবসময় বাহিরে যে টেন্স থাকবে সেই টেন্সে কনভার্ট করব। তাহলে বাহিরে আছে কোন টেন্স, এই বাহিরে আছে প্রেজেন্ট টেন্স। কোন টেন্স স্যার? প্রেজেন্ট। তাহলে আপনাকে প্রেজেন্টে রাখতে হবে, কি বলছি, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্টে রাখতে হবে, অথবা ফিউচারে, কিন্তু পাস্টই চলে যাওয়া যাবে না। এখন এইখানে যে অংশটা আছে কোন টেন্সে, হ্যাজ থাকলে প্রেজেন্ট, হ্যাড থাকলে হয়তো পাস্ট। তাহলে শ্যাল এই জায়গায় পরে আসি, প্রথমে আই দেখি, আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট কি ছিল, হি, তাহলে হির প্রোনাউন হি বসবে এখানে। এবার দেখি এই দুইটার মধ্যে এখানেও হি আছে, এখানেও হি আছে, মানে এই পর্যন্ত সেম। সমস্যাটা এইখানে গিয়ে একটা উড লেখা আছে, একটা উইল লেখা আছে, বাট আমরা বলছি যেহেতু এখানে প্রেজেন্ট আছে, তাহলে আপনাকে এখানে প্রেজেন্ট অথবা ফিউচার রাখতে হবে, পাস্ট করা যাবে না। তাহলে এটার মধ্যে উড লেখা আছে, এটা পাস্ট, তার মানে এইটা ভুল, এইখান থেকেই ভুল হয়ে গেছে, হ্যাঁ উড। বাট এইখানে যেটা ছিল শ্যালের জায়গায় আপনারা জানেন যে আই আর উই এই দুইটার পরেই শুধু শ্যাল বসে, আর বাকি জায়গায় শ্যালের পরিবর্তে উইল বসে, তাই এইখানে উইল ব্যবহার করা হয়েছে হিটা লিখে। ওকে, যে হি উইল গো আউট, হি উইল গো আউট, বাট কিন্তু এরপরে বাকি অংশটা খেয়াল করেন কি লিখছে, যে হি উইল গো আউট, এখানে বলছে আই শ্যাল গো আউট, আই পরিবর্তে লিখছি হি, গো আউট বাট ইউ। এবার আসেন ইউটা, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আমি বলছিলাম সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে, তাহলে অবজেক্ট কোনটা আমার এই সেন্টেন্সের, মি। এখন মি তো আমি কোনো সেন্টেন্সের উইলের আগে মি উইল লিখতে পারি না, কারণ মির একটা ফর্ম আছে, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আমাকে সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে কারণ এই জায়গাটা সাবজেক্টের। তাহলে এইখানে যে মি না লিখে আমাকে এখানে লিখতে হবে আই, সেক্ষেত্রে এখানে করে দিলাম আই। যেহেতু আয়ের পরে মাত্রই বলছি শ্যাল বসে, উইলের পরে শ্যাল বসে, তাই উইলের পরিবর্তে আমাকে লিখতে হয়েছে শ্যাল। ওকে, এরপরে বাকিটা ছিল স্টে। আমার কথা কি বুঝতে পারছেন এই পর্যন্ত? স্যার এই প্রশ্নটা কি বুঝতে পারছেন? এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন,
বাট সবগুলা রুল মোটামুটি এখানে টাচ করছে এই প্রশ্নের মধ্যে। একটু ক্লিয়ার হলে কনফার্ম করবেন সবাই, বা সি লিখবেন, না হলে লাইক দিবেন বা লাইক বা রিয়াক্ট দেন, আমি তাতেই বুঝতে পারবো যে হ্যাঁ। যদি কমেন্ট করতে কষ্ট হয়, যখনই করে ফেলবো একটু কি করবেন, একটা রিয়াক্ট দিবেন, লাইক দিতে পারেন অথবা লাভ রিয়াক্ট দিতে পারেন, যে কোনো একটা রিয়াক্ট দিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবো জিনিসটা হ্যাঁ বুঝতে পারতেছেন। ওকে, সবাই একটু এই কাজটা করবেন, কারণ কমেন্ট অনেক সময় হয়তো বা কমেন্ট করতে আপনার সময় লেগে যেতে পারে এটা। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের 421 নাম্বারের পরে 422 নাম্বার পেজ। ওকে, আচ্ছা 422 নাম্বার প্রথমে প্রশ্ন আমি সলভ করব। রুলের ব্যাপারটা এখান থেকে আমি নিতে যাচ্ছি না, কারণ এখান থেকে রুলে আপনারা কম বুঝেন। রুলগুলো আমি আমার মতো করে বোঝাই, প্রশ্নগুলো আমি নিজে সলভ করে দিব, আশা করি ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ এই তো, এই যেভাবে রিয়াক্ট দিয়ে আমি বুঝতে পারবো তাতে। আচ্ছা, পরের প্রশ্নটা বলছে, দেখেন এই পর্যন্ত হলে দেখতে পারবেন নিশ্চয়ই। করিম says that he did not go, তাহলে এটা ইনডিরেক্টে আছে অলরেডি, আপনাকে ডিরেক্টকে করতে হবে। তাহলে করিম সেইজ এটা প্রেজেন্টে আছে, তাহলে যেটার মধ্যে করিম সেইজ আছে সেটাকে আগে নিব আমরা। সবগুলোর মধ্যেই করিম সেইজ লেখা আছে দেখেন। এবার হি হি লেখা হয়েছে মানে করিমের প্রোনাউন হিসাবে, তাহলে করিমের প্রোনাউন, করিম যখন বলবে যে যাবে না, তাহলে করিমের জায়গায় সে বলবে আমি যাব না, কারণ করিম নিজে তো আর বলবে না যে সে যাবে না, করিম কি বলবে, আমি যাব না। তাহলে এখানে আমাদের পার্সন হিসাবে সবগুলোর মধ্যে আই যেটা আছে সেটাই নিতে হবে। তাহলে যেটার মধ্যে আগে হি আছে ওটা বাদ, এখান থেকে এটাকে দেখি না। এবার আইটায় আসি, এখানেও আই আছে, এখানেও আই আছে। এবার আয়ের পরে হির পরে দেখেন কি লেখা আছে, ডিড নট গো। যেহেতু এটা প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টে মিলাইতে হবে, তাহলে ডিড নটটা হয়ে যাবে এখন ডু নট। যেটার মধ্যে ডু নট আসবে সেটাই দেখবো খেয়াল করে। এখন খেয়াল করেন, আমার যতগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মধ্যে এই পাশে আছে প্রেজেন্ট। এখন প্রেজেন্ট থাকলে প্রেজেন্টে করতে পারি, প্রথমে হ্যাভ আছে, এটা বাদ দেই, যে হ্যাভ আছে দরকার নাই। এখন কনফিউশন তৈরি হবে, স্যার ডু নট নাকি ডিড নট দিব। খেয়াল করেন, যদি এই জায়গাটা আমরা খেয়াল করি, যেহেতু বাহিরে প্রেজেন্ট আছে, এই যে এখানে যেহেতু বাহিরে প্রেজেন্ট আছে, তাহলে ভিতরে প্রেজেন্ট থাকলে প্রেজেন্টই রাখতাম। তার মানে এখানে পাস্ট ছিল, এখানে প্রেজেন্ট ছিল। খেয়াল করেন প্রশ্নটা এরকম ছিল যে করিম সেইজ, এরপরে কমা দিয়েছিল আই ডিড নট গো। এখন এটাকে যখন আমরা উত্তরে কনভার্ট করছিলাম, সেটা ছিল এরকম যে করিম সেইজ, এরপর একটা দ্যাট, যেহেতু আই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে হতো তাই হি, আর যেহেতু এটা ডিডই ছিল আগে থেকে, ডু থাকলে ডুই রাখতাম, যেহেতু এই পাশে প্রেজেন্ট তার মানে আগে থেকেই ডিড ছিল, তাহলে এক্ষেত্রে ডিড ডিডি রয়ে গেছে, নট গো। ওকে, আর বুঝেন আমরা এটাকে ডু ধরতাম যদি এই পাশে সেইড থাকতো, মানে পাস্ট থাকতো, তার মানে এই সাইডে প্রেজেন্ট ছিল আগে, ওই পাশে আগেই পাস্ট ছিল। আর যদি ওই পাশে প্রেজেন্ট থাকতো তাহলে উত্তর আগে থেকে ওখানে ডু নট লেখা থাকতো। ওকে, এখন ওই জায়গাটায় যেহেতু আমার ডিড লেখা আছে, তার মানে বুঝতে হবে এই জায়গা আগে থেকেই ডিড ছিল। ঠিক আছে, তাহলে 5 নাম্বারের উত্তরটা হচ্ছে আমাদের ডি, যে করিম সেইজ আই ডিড নট গো, যেটা আমি এভাবে এখানে বিস্তারিত আকারে করছি একটু। ঠিক আছে, আচ্ছা একটু পরবর্তী প্রশ্নটা আমরা খেয়াল করি। এখানে কিছু নিয়ম লেখা আছে, টেন্স পরিবর্তন করার নিয়ম, এটা আপনাদের লাগবে না, কারণ আমি আমার মতো বুঝাই দিব, এগুলা এখান থেকে প্রয়োজন হবে না। ওকে, আচ্ছা পাস্ট পারফেক্ট আর এগুলার পরিবর্তন এটাও লাগতেছে না। আমি যদি সরাসরি প্রশ্নে চলে যাই, এবার প্রশ্নগুলা খেয়াল করব। দেখেন প্রথমে আসে 6 নম্বর প্রশ্ন, মিনা সেইড টু মি আই ওয়ান্ট টু গো টু ঢাকা। এটাকে ইনডিরেক্ট করতে হবে, তাহলে আমাদের প্রথমে মিনা সেইড এর সাথে টু আছে, মানে টোল্ড যেটা আছে ওইটা হবে। এখন টোল্ড এর ব্যাপারটা আসেন খেয়াল করেন, যদি আমরা দেখি এখন এই জায়গার প্রশ্নগুলোর মধ্যে টোল্ড গুলা আসে কোথায় কোথায়। তাহলে মিনা সেইড টু মি একটা, মিনা সেইড টু মি টোল্ড টু লিখছে। এখন খেয়াল করেন টোল্ড এর সাথে কখনো টু হয় না, এখানেও টোল্ড এর সাথে টু আছে, এখানেও টোল্ড এর সাথে টু আছে, তাহলে এই দুইটা বাদ দিব। কেন বাদ দিচ্ছি, কারণ টোল্ড এর সাথে কখনো টু হয় না, সেইড এর সাথে টু হয়, তাহলে বুঝতে হবে এর সাথে টোল্ড এর সাথে টু আছে, মানে এই দুইটা বাদ। এখন দেখেন সেইড টু থেকে যে কোনো একটা হইতে পারে, তাহলে এবার দ্বিতীয় অপশন, তাহলে মিনা সেইড টু মি কনজাংশন হিসাবে বসবে দ্যাট, দ্যাট পর্যন্ত ঠিক আছে। আই ফার্স্ট পারসন, মিনার প্রোনাউন বসবে শি, শি পর্যন্ত ঠিক আছে। ওয়ান্ট, এখানে খেয়াল করেন
তাহলে সেইড পাস্ট টেন্সে আছে আর এটা আছে প্রেজেন্ট, আমরা সবসময় বাহিরের টেন্স ফলো করব, বাহিরে যেটা থাকবে সেটা করব। তাহলে এটা ওয়ান্টেড হয়ে যাবে, এখানে ওয়ান্টেড আছে, এখানে ওয়ান্টেড, টু গো, টু ঢাকা, টু ঢাকা, এরপরে এই পর্যন্ত ঠিক আছে। আর এই যে নাও আছে, যে কথাটা নাও থাকলে দেন লিখতে হয়, নাও থাকলে দেন, এটা আপনার 9-10-এ থাকার মুখস্থ হওয়ার কথা। তাহলে নাও থাকলে এখানে কি হবে, দেন। তাহলে এইখানে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে স্যার, দেন, যেটা বি। বুঝছেন কিনা, এটা ক্লিয়ার হলে একটু আগের মতো রিয়াক্ট দেন। এরপরে আমরা পরের প্রশ্নটা দেখবো, 7 নাম্বার, ঠিক আছে। দ্য কারেক্ট ন্যারেশন অফ ড্যাশ, হি সেইড, সে বলল আই এম ইল, তাহলে পাস্ট টেন্সে আছে, তাহলে হি সেইড, সেইডটা সেইডই থেকে যাবে আমাদের। তাহলে সেইড সবগুলোর মধ্যেই আছে, আর আয়ের জায়গায় কি হবে এবার, হি, যেহেতু ফার্স্ট পার্সন অনুসারে হয়, তাহলে হিটা আছে কোনটার মধ্যে সেটা দেখি। এটার মধ্যে এখানে আই লেখা আছে এই জন্য হবে না, এটার মধ্যে আই লেখা আছে এই জন্য এটা হবে না। এবার বাকি দুইটা খেয়াল করেন, এটা হি আছে ঠিক আছে, এটাও হি আছে ঠিক আছে, বাট বাহিরে যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও পাস্ট টেন্স হওয়ার কথা, বাট এখানে আছে ইজ, এই জন্য এটা ভুল। এটা ঠিক যে এখানে ওয়াজ লেখা আছে, সি নাম্বারটা উত্তর। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা খেয়াল করেন, 8 নম্বরে বলছে মাই ফ্রেন্ড সেড আই ওয়াজ ইল, আমার বন্ধু বলছে আমি অসুস্থ ছিলাম, তাহলে বন্ধু অসুস্থ ছিল। তো প্রথমেই খেয়াল করেন মাই, মানে ফ্রেন্ড, আমার বন্ধু যেহেতু বলছে, তাহলে মাই ফ্রেন্ড সেইড এই পর্যন্ত ঠিক থেকে যাবে, আয়ের পরিবর্তে হি বসবে। তো যেটার মধ্যে আগে আয়ের পরিবর্তে হি নাই, আই আছে, এই দুইটা বাদ। ওকে, এবার এই দুইটার মধ্যে খেয়াল করেন, এখানে হি হবে, আর হির সাথে সবসময় আমরা জানি যেহেতু এটা ওয়াজ আছে, খেয়াল করেন আগেই পাস্ট টেন্সে আছে, সবসময় এক ধাপ নিচে নিয়ে আসতে হয়। তো প্রেজেন্ট থাকলে পাস্ট করতাম, পাস্ট ইনডিফিনিট থাকলে করতে হয় পাস্ট পারফেক্ট। আবার বলছি প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্টের থেকে, পাস্ট ইনডিফিনিটের থেকে এক ধাপ নিচু কি, পাস্ট পারফেক্ট। তাহলে এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট, মানে হ্যাড দিয়ে ওই ভার্বের তৃতীয় রূপ। তাহলে হির সাথে এখানে একটা হ্যাড দিব, আর ওয়াজের তৃতীয় রূপ হচ্ছে মূলত বিন, কারণ এগুলাকে বি ভার্ব বলে, আর বি ভার্বের তৃতীয় রূপ বিন, তাহলে হ্যাড বিন। এখন দেখেন আমরা যদি খেয়াল করি আমাদের যে প্রশ্নগুলা, তার মধ্যে এইটাই শুধু হচ্ছে হ্যাড বিন ইল, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর 8 নম্বরে সি। হ্যাঁ, এভাবে আমাদের সাথে একটু রিপ্লাই দিবেন আপনারাও, তাহলে আশা করি ভালো করবেন। তাহলে 8 নম্বরের উত্তরটা কি হলো স্যার, সি। আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে 9 নম্বরের উত্তরটা আপনারা করবেন একটু এখনই। 9, প্রশ্ন নাম্বার 9-এর উত্তর কি হবে আপনারা করবেন। ওকে, 9 এবং 10 নম্বরের উত্তরটা একটু করে দিবেন, নিজেরা নিজেদের চেষ্টায় করবেন এটা, আমি তারপরে বুঝিয়ে দিব। নয় এবং 10 নম্বরটা একটু নিজেরা করে ফেলেন। ওকে, হ্যাঁ 9 নম্বরে অনেক উত্তর করে ফেলছে অলরেডি স্যার, ডি ডি ডি। হ্যাঁ 9 নম্বরের উত্তর ডি এবং 10 নম্বরে সি। ওকে ফাইন।
দেখেন, তো আমরা যদি 9 নাম্বার খেয়াল করি, প্রথমে রহিম সেইড আই অ্যাম ইল, তাহলে রহিম বলছে রহিম অসুস্থ। আমি যদি এটাকে খেয়াল করি এখন, তাহলে রহিম সেইড দ্যাট হি ওয়াজ ইল, যেটা থাকবে আমাদের সেটাই উত্তর। তাহলে রহিম সেইড দ্যাট হি ওয়াজ ইল, এটা হচ্ছে ডি। তো 9 নাম্বারের উত্তর হচ্ছে ডি, ঠিক আছে। হ্যাড বিন, স্যার যখন পাস্ট টেন্স হয়, যেমন আই ওয়াজ ইল, যদি এরকম আগে থেকেই পাস্ট টেন্স থাকে তাহলে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হয়। পাস্ট পারফেক্ট মানে একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট আই থাকলে আই, যদি চেঞ্জ হয়ে হি হি হইতে পারে। আর এটা যেহেতু বি ভার্ব, তখন একটা হ্যাড দিয়ে এই ভার্বের তৃতীয় রূপ লিখতে হয়, এরকম বিন, এরপরে ইল। এই জন্য আমরা ওইটাকে করছি। আপনি একটু আবার মনোযোগ দিয়ে দেখবেন রেকর্ড ক্লাসটা, তখন আরো বুঝতে পারবেন ভালো করে। হ্যাঁ, তো একটু দেখেন এই জায়গাটায় আমি ওই টাইপের আরো একটা উদাহরণ আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি আলাদা করে, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো 9 নাম্বারটার উত্তর পাই, মানে যেটা পারছেন সেটা হচ্ছে ডি। আর 10 নাম্বার আছে কল্পনা সেইড আই অ্যাম ইল। কল্পনা সেইড, কল্পনা বলছে আমি অসুস্থ, তাহলে কল্পনা নিজে অসুস্থ, তাহলে কল্পনা বলছে সে অসুস্থ, তাহলে কল্পনা সেইড দ্যাট শি ওয়াজ ইল। ওকে, এই যে এম থাকার কারণে ওয়াজ হয়েছে, মানে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়েছে, আর আগে থেকে পাস্ট থাকলে করতাম পাস্ট পারফেক্ট, তাহলে দিতাম হ্যাড বিন ইল। কখন দিতাম এটা? যদি এইখানে এই প্রশ্নের মধ্যেই ওয়াজ লেখা থাকতো। যেহেতু প্রশ্নে এম আছে প্রেজেন্টে, তাই পাস্ট করছি, আর প্রশ্নে পাস্ট থাকলে করতাম পাস্ট পারফেক্ট। যারা আগেরটা বুঝেন নাই তাদের জন্য এটাও লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত হইছে কার কার, একটু রিয়াক্ট দেন তারা, কার কার হইছে দেখি, কার কার হইছে। যাদের লাভ হইছে তারা লাইক দিয়েন, আর যাদের হয় নাই তারা প্রয়োজনে অন্য স্যাড রিয়াক্ট দেন, সমস্যা নাই, আর যাতে বুঝে নিব, কারণ অনেক সময় কমেন্ট লেখা অনেক কষ্টদায়ক ব্যাপার। ওকে, আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্নটা আমাদেরকে বলা হচ্ছে কি না, নাম্বার 11 প্রশ্ন নাম্বার। সেখানে বলছে ইউ সে টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি, তুমি আমাকে বলেছিলে তুমি তোমার ডিউটি করো না। তো আমরা যদি খেয়াল করি স্যার, এখানে তুমি আমাকে বলেছো তুমি তোমার ডিউটি করো না, তাহলে ইউ সেইড এর সাথে টু আছে মানে টোল্ড হবে। তাহলে যেটার সঙ্গে টোল্ড হবে সেটাকে আমরা দেখি, এখানে টোল্ড আছে, এখানে টোল্ড নাই, সেইড টু আছে, তাহলে যে কয়টা সেইড টু এই দুইটা বাদ দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেইড এর সাথে টু আছে মানে কি হবে? টোল্ড। ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে হয়, মনে রাখেন সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে হয়, তাহলে অবজেক্ট কি আছে? মি, আর মির জায়গায় তাহলে এখানে কি হবে? আই। এবার খেয়াল করেন যতগুলো আছে তার মধ্যে কোথায় কোথায় আই আছে, এটার মধ্যেও আই আছে, এটার মধ্যেও আই আছে। এবার এই সাইডটা কি পাস্ট টেন্সে আছে না, তাহলে ডু নটটা এবার হয়ে যাবে কি? ডিড নট। ওকে, একটা পাস্ট করলেন মানে আবার আরেকটা যেন করে দিয়েন না যে ডিড নট ডিড, একটা পাস্ট করলে আর পরে করতে হয় না। তাহলে ডিড নট ডু, কি বলবো? ডিড নট ডু। তাহলে এটার মধ্যে আছে ডু নট এনি মাই ডিউটি, বাট ডু নট এর সাথে ডিড নট দিয়ে আবার একটা ডু লিখতে হবে, কারণ এইটার পাস্ট করব ডিড নট, এই যে এখানে ডিড নট, এরপরে ডু, বা এরপরে বাকিটুকু যা আছে তাই। এটা হচ্ছে আমাদের উত্তর 11 নম্বরে। ওকে, হ্যাঁ, একজন ফুল উত্তর করছে, রকুনুজ্জামান বলছে ইউ টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি, মানে তুমি আমাকে বলেছিলে আমি আমার ডিউটি করি না, কথাটা এমন। ওকে, আচ্ছা, আমরা যদি নেক্সট পেজে যাই, 422 423 নাম্বার প্রশ্নটা খেয়াল করেন একটু। ন্যারেশনের উপর 3টা ক্লাস হবে, টেনশনের কিছু নাই, আমরা আস্তে আস্তে করে শেষ করব, কিন্তু আশা করি আমি চেষ্টা করব মোটামুটি ভাবে শেষ করার। এখানে বলছে ইউ সেইড টু মি ইউ আর রাইট, তাহলে তুমি আমাকে বলছো তুমি সঠিক, তাহলে সেইডের জায়গায় সেইড টুর সাথে আমাদের আসবে কি? টোল্ড। এখন দেখেন যে অংশগুলো আছে সবগুলোর মধ্যেই টোল্ড লেখা আছে, দেখেন টোল্ড, বাট টোল্ডের সাথে মি দিয়ে তারপরে আসবে দ্যাট, বাট এখানে টোল্ডের পরেই দ্যাট, তাহলে এটা বাদ। ওকে, তাহলে বাকিগুলায় মি আছে, মির পরে দ্যাট হবে, তাহলে ইউ টোল্ড মি দ্যাট এইখানে এই পর্যন্ত ঠিক আছে, ইউ টোল্ড মি দ্যাট এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। ওকে, আমার এক বন্ধু ক্লাসের লিংকে ঢুকতে পারছে না, এটা তার সমস্যা, হয়তো বা আইডিতে কোনো সমস্যা হতে পারে। এবার দেখেন ইউ সেকেন্ড পারসন মানে অবজেক্ট অনুসারে হবে, অবজেক্ট কি আছে? মি, আর মি কে এখানে লিখতে হবে আই, আর আই এর সাথে কখনো আর হয় না। আর আর এর পাস্ট যদি চিন্তা করি, আর এর পাস্ট হচ্ছে ওয়াজ, ওয়ার, আপনারাই জানেন আই এর সাথে কোনটা বসে বলেন তো, ওয়াজ নাকি ওয়ার? আই ওয়াজ। তাহলে আমার যেই অপশনগুলো আছে তার মধ্যে এটার মধ্যে ইউ লেখা, ইউ এই জন্য এটা বাদ দিলাম। এখানে আই এর সাথে এম লেখা আছে, হবে না, কারণ এই সাইডে পাস্ট টেন্স আছে, তাই এই সাইডেও পাস্ট টেন্স করতে হবে। ওকে,
তাহলে একমাত্র সি নাম্বারে আমাদের এই সাইডেও পাস্ট টেন্স, এই সাইডেও পাস্ট টেন্স আছে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন যে এটা ক্লিয়ার কিনা। এরপর আসেন 13 নম্বর প্রশ্ন, বলছে সিলেক্ট দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্স। said to me you are always unreliable। দেখেন তো হি said to me, said to past tense আছে, সেম আগের মতো যদি আমরা চিন্তা করি told আছে যেটা, ওইটাকে উত্তরে নিব। তো প্রথমে said to যেটা লেখা আছে ওটা বাদ দিলাম, বাকিগুলা told আছে। বাট told হইলেই হবে না, এখানে কনজাংশন দ্যাট থাকতে হবে, এটার মধ্যে কোনো কনজাংশন দ্যাট নাই, তার জন্য এটাকেও বাদ দিলাম। এর উপরে খেয়াল করেন বাকি যে অংশগুলা, এইটা নাকি এইটা, হি টোল্ড মি দ্যাট এই পর্যন্ত ঠিক আছে, এখানেও হি টোল্ড মি দ্যাট এই পর্যন্ত ঠিক আছে, এখানে আই, এখানেও আই এই পর্যন্ত ঠিক আছে, কারণ ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে হয় আই। এখন খেয়াল করেন পরবর্তী জায়গাটা, এটা পাস্ট টেন্স আছে, তাহলে আর এর জায়গায় এবার পাস্ট টেন্স কি হবে, হয় ওয়াজ না হলে ওয়্যার। ওকে, প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হয়। তাহলে আমার যে দুইটা অপশন আছে তার মধ্যে একটা আছে ওয়াজ, বাট এটার মধ্যে উড, যেটা ভুল, তাহলে এটার বি নাম্বারটা উত্তর। হ্যাঁ, এভাবে আমার সাথে উত্তর করে ফেলবেন, আশা করি সুন্দর হবে। ওকে স্যার, রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস কবে হবে? রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস হয়েছে তো, আমাদের পেইড ব্যাচের গ্রুপে আছে। ওকে, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস অলরেডি হয়েছে, এটা আবার পরে হবে। আর যদি প্রয়োজন হয় এক্সেপশনালি কোনো রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের ওই গ্রুপে দেখবেন, খেয়াল করে আছে, সমস্যা নাই। ওকে, এবার 14 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। প্রশ্ন নাম্বার 14 আমাদেরকে কি বলছে, কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। এখানে ইনডিরেক্ট, হি সেড আই ফিনিশড রিডিং দ্য বুক, এই জায়গাটা সেম ওই যে বিন কেন হয়েছিল মনে আছে না স্যার? দেখেন এই সাইডে পাস্ট টেন্স আছে, আবার এই সাইডেও আগে থেকে পাস্ট টেন্স আছে। তো এই সাইডে যখন পাস্ট টেন্স থাকে তখন এটার পূর্বে পাস্ট পারফেক্ট করতে হবে, মানে হ্যাড দিয়ে ফিনিশড করতে হবে। ওকে, এই যে এরকম। আর যদি শুধু ফিনিশ থাকতো আমরা ফিনিশড লিখতাম, তখন প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। এখন খেয়াল করেন হি সেইড, তাহলে দ্যাট আমরা যদি দেখি সবগুলোর মধ্যেই হি সেইড দ্যাট লেখা আছে, তারপরে হি লেখা আছে, এই পর্যন্ত সবগুলাই ঠিক আছে, সেম, সমস্যা নাই। বাট আমি মাত্রই বলছি এটা পাস্ট টেন্স আছে, তাহলে হ্যাড ফিনিশড আসবে। এবার যতগুলো অপশন আছে তার মধ্যে শুধু দেখেন হ্যাড ফিনিশড বি নাম্বারে আছে, এটা উত্তর, যে হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক, যে হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। বুঝতে পারছেন এটা স্যার? ভর্তি হতে চান তাহলে আমাদের পেজে মেসেজ দিয়ে দেন, সমস্যা নাই। আর আপনাদেরকে আমি বলে দিই আরেকটা কথা, নতুন ব্যাচে যারা ভর্তি হয়েছেন না, শুধু তাই না, আমাদের ওল্ড ব্যাচে, সেটা 17 ব্যাচ, 18 ব্যাচ, 19 ব্যাচ, 20 ব্যাচ, যে যে ব্যাচেই ভর্তি হন সবার জন্য 21 ব্যাচে অ্যাক্সেস ফ্রি। মানে 21 ব্যাচটা আমি স্পেশাল ভাবে লিটারেচারও যুক্ত করছি সাথে। 21 ব্যাচে যারা ভর্তি হবে তারা তো আগের ক্লাসগুলো পাবেই রেকর্ড। আর এছাড়া আমাদের এটা মানে নতুন একটা সিস্টেম বা অফার, এটা আমার পূর্বের যারা স্টুডেন্ট, কারণ অনেক স্টুডেন্ট দিয়েছে, তো এই জন্য এটা আমি নতুন ব্যাচে যারা ক্লাস শুরু হবে যখন, তারা তো ওল্ড ব্যাচে করতেছেই, এবং ওল্ড ব্যাচের যত স্টুডেন্ট আমার আজ পর্যন্ত ভর্তি হয়েছে, প্রায় 37,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো এই 37,000 স্টুডেন্টের মধ্যে যারাই বলবে স্যার আমি 17 ব্যাচে ছিলাম, আমি 25 ব্যাচে ছিলাম, আমি 15 ব্যাচে ছিলাম, এরকম আমার যতগুলা ব্যাচ ছিল, যে কোনো ব্যাচে যারা ছিল সবার জন্য আমার 17তম ব্যাচে, 18তম ব্যাচ সবার জন্য, পরবর্তী যে 21তম ব্যাচ শুরু হবে নেক্সট মাসের 1 তারিখে, ওই ব্যাচ সবার জন্য ফ্রি। ওই ব্যাচে গ্রামার হবে, লিটারেচার হবে একদম শুরু থেকে। ঠিক আছে, এটা আশা করি আমি আমার এটা অনাকাঙ্ক্ষিত স্পেশাল অফার, এটা কখনো আপনাদের কমিটমেন্ট দেওয়া ছিল না, বাট আমি আমার জায়গা থেকে দিচ্ছি, কারণ আমার তাতে কোনো লস নাই, যেহেতু আপনারা আমাকে স্টুডেন্ট দেন অনেক, সো এই ক্ষেত্রে আমার লস নাই, আপনাদের একটু উপকার হবে আশা করি। ঠিক আছে, তো 14 নম্বরটা কেন হইল স্যার? এই জায়গাটায় যদি আই ফিনিশ লেখা থাকতো তখন আমি উত্তরে লিখতাম আই ফিনিশড, বাট এখানে আগে থেকেই ফিনিশড লেখা ছিল, তাহলে করতে হবে হ্যাড ফিনিশড, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে কি চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট। তাহলে হি সেইড দ্য হর্স ডাইড, এই যে সেম, এটাও পাস্ট টেন্সে আছে, তাহলে ডাইড লেখা আছে অলরেডি, তাহলে এখানে হ্যাড ডাইড হবে, কি হ্যাড ডাইড। আর যদি শুধু ডাই লেখা থাকতো তখন উত্তরে করতাম ডাইড, আর যখন ডাইড লেখা থাকবে তখন করবেন কি হ্যাড ডাইড, এটা মানে 3টা সিকোয়েন্সে যাবে। ওকে, এখন খেয়াল করেন, আমরা যদি খেয়াল করি এখানে প্রশ্ন বলছে হি সেইড দ্য হর্স ডাইড ইন দ্য নাইট,
তাহলে হি সেইড এখানে একটা দ্যাট আসবে, সবগুলাই দ্যাট। এবার দ্য হর্স থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না, সেম। এখানে আসবে হ্যাড ডাইট, তো যেটার মধ্যে হ্যাড ডাইট আছে, এখন এইগুলোর মধ্যে খেয়াল করেন চারটার মধ্যে এখানে শুধু ডাইট, এটাই হ্যাড ডাইট, এটা ওয়াজ ডাইট, এটা উইল বি ডাইট। আমি বলছি হ্যাড ডাইটটা উত্তর হবে, তাহলে বি নাম্বারটা উত্তর, বাকিগুলো হবে না। ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা স্যার? ওকে ওকে গুড, ঠিক আছে। অলরেডি 15 নম্বর অনেকে উত্তর করে ফেলছে, তাহলে এটা গেল এই টাইপের। এর পরের প্রশ্ন দেখি, 16 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে। আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা দেখেন কি বলছে। এখানে বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম। এবার দেখে হি সেড দ্য ট্রেন রিচড, এই যে দেখেন, যদি আগে থেকেই রিচ লেখা থাকতো তাহলে আমরা করতাম রিচড, এটা। বাট যখন আগে থেকেই রিচড পাস্ট টেন্স লেখা থাকবে তখন আমি করব হ্যাড রিচড। ওকে, এটাই। এখন এই যে যে প্রশ্নটা হি সেইড, তাহলে হি সেইড এর সাথে দ্যাট আসবে, তাহলে দ্যাট থাকবে, তারপর দ্য ট্রেন হ্যাড রিচড যেটা থাকবে সেটা আমাদের উত্তর। তাহলে যতগুলো আছে তার মধ্যে এখানে আছে হ্যাজ রিচড হবে না, এটা শুধু রিচড হবে না, এটা শুধু রিচড হবে না, তাহলে এটা হ্যাড রিচড, এটা উত্তর। এটা হচ্ছে অনেকগুলো অপশন না পড়া সহজে করার উপায়, কারণ এতগুলো সময় থাকবে না পুরো সেন্টেন্স পড়ার। এই জন্য আপনারা চিন্তা করবেন এই জায়গাটা ফোকাস করার, যে ভার্ব চেঞ্জটা, তাহলে আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। 17 নম্বর প্রশ্ন, সেম জিনিস, হি সেইড আই ওয়েন্ট টু টাঙ্গাইল, তাহলে ওয়েন্ট পাস্ট টেন্স আছে, তাহলে এখানে ওয়েন্ট থাকলে কি করতে হবে, হ্যাড গান। ওকে, আর যদি গো লেখা থাকতো তখন আমি লিখতাম ওয়েন্ট, বাট যখন আগে থেকেই ওয়েন্ট আছে মানে হ্যাড দিয়ে ওই ভার্বের তৃতীয় রূপ। এখন খেয়াল করি স্যার, এখন আপনি রানিং 20তম ব্যাচের ক্লাস করতেছেন। ওকে, 20তম ব্যাচের শেষের দিকে ক্লাস করতেছেন, 21তম ব্যাচে একদম শুরু থেকে আবার করবেন। এখন খেয়াল করেন, তাহলে হি সেইড দ্যাট, এখন হ্যাড গন যেটার মধ্যে থাকবে সেটা আমাদের উত্তর। এখন যতগুলো অপশন আছে একটু খেয়াল করেন, এর মধ্যে এখানে হ্যাড হি গন আছে, মানে এটাকে আমরা নিতে পারবো না। এটার মধ্যে ওয়েন্ট লেখা আছে, তার মানে এটাও হবে না। এখন এখানে হ্যাড গন আছে, এখানেও হ্যাড গন আছে, তাহলে এই দুইটার মধ্যে কোথাও উত্তর আছে। এইবার সেই জায়গাটাই খেয়াল করার পালা। তাহলে এখানে হি সেইড আই ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, মানে হি, তাহলে এখানেও হবে হি, তাহলে হি সেইড হি। এখন এই জায়গায় হি সেইড এর পরে হি লেখা আছে, বাট এইখানে হি সেইড এর পরে আই লেখা আছে, তার কারণে এটা ভুল, এটা উত্তর। ওকে, 17 নম্বরটা কি বুঝতে পারছেন? সবাই ফ্রি পাবেন, আমি বললাম তো সবাই ফ্রি অ্যাক্সেস। আমার এই ব্যাচে না, শুধু এই ব্যাচে যারা আছে, আগের ব্যাচে যারা আছে, তার আগে যারাই এই কোনো আমাদের কোনো একটা ব্যাচে ভর্তি ছিল, তাদের জন্য 21তম ব্যাচটার ফ্রি অ্যাক্সেস থাকবে, সমস্যা নাই। 21 ব্যাচটা সম্পূর্ণ সবার জন্য উন্মুক্ত থাকবে যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট ছিল। ওকে, তো এখানে এবার দেখেন 18 নম্বর প্রশ্ন বলছে হালিমা দ্যাট শি উড নট অ্যাটেন্ড ক্লাস নেক্সট উইক। তাহলে হালিমা একটা কিছু বলছে, তো হালিমা যেহেতু বলছে, হালিমা দেখেন এখানে দ্যাট লেখা আছে তাই না, তাহলে দ্যাট যদি হয়, এখন হালিমা তার কেউ একজনকে বললে, যদি এখানে অবজেক্ট থাকে, তো প্রথমেই টোল্ড এর সাথে টু আছে, এটা হবে না, মানে সেইড এর সাথে টু হয় বাট টোল্ড এর সাথে টু হয় না। আচ্ছা, এখানে সেইড আছে হার প্রফেসর, এখানে একটা সেইড এর সাথে টু লাগবে অবজেক্ট থাকলে, এই জন্য এটা ভুল, কারণ এখানে সেইড এর সাথে টু লাগবে, সেইড টু হার প্রফেসর। এখন খেয়াল করেন আছে কি টোল্ড হার প্রফেসর একটা, আর একটা আছে ইজ টেলিং হার প্রফেসর। এখন এই জায়গায় যদি আমরা খেয়াল করি, যে জায়গাটা আপনার খুব ভালো করে দেখা উচিত সেটা হচ্ছে অবজেক্ট যখন থাকে, এই অবজেক্টের ব্যাপারে আপনি টেলিং লিখতে পারবেন না। আবার আরো একটা কথা বলি, যেহেতু আমরা করতেছি তার মধ্যে এই পাশটায় উড লেখা আছে, মানে পাস্ট টেন্স ভার্ব টু, তাহলে এই পাশটায়ও ভার্ব টু থাকতে হবে। এখন এই পাশে আছে ইজ, যার কারণে এটা ভুল, আর এই পাশে আছে টোল্ড, মানে পাস্ট টেন্স, মিল আছে, তার জন্য এটা কারেক্ট। ওকে, এই পাশে এটা ভার্ব টু ছিল, তাই আমাদের এখানে যে ভার্বটা বসাবো সেটাও টু হবে। ঠিক আছে, স্যার এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি পরের প্রশ্নটা বলছে কি, হি সেইড দ্যাট, সে বলল যে হি হ্যাড কাম টু সি মি, তাহলে সে আমাকে বলছে সে আমাকে দেখতে আসছে।
এখন খেয়াল করেন, তাহলে হি সেইড এইটাকে আমরা রাখবো এই পর্যন্ত। তাহলে দ্যাট এর জায়গায় একটা কাটাকাটি হয়ে এখানে একটা ইনভার্টেড কমা শুরু হবে এভাবে, তাই না? তাহলে হি সেইড এই পর্যন্ত, তাহলে হি আছে একই পার্সন, তাহলে বুঝতে হবে এই হিটা এটা অনুসারে বসছে, তাই এই জায়গাটা আমাদের প্রশ্নে আসবে কি আই। এখন দেখেন এই পাশে সেইড আছে পাস্ট, তাহলে বুঝতে হবে এই যে যে জায়গাটা ছিল এই জায়গাটা প্রেজেন্ট ছিল যেহেতু হ্যাড আছে, তাহলে এখানে হওয়ার কথা ছিল এরকম হ্যাভ। এরপরে বাকিটুকু যেভাবে আছে সে অংশে যদি চিন্তা করি, তাহলে দেখেন এটাকে যদি করি আমার কি লাগবে, হি সেইড একটা কমা তারপরে আই হ্যাভ। এখন এই জায়গায় হি সেইড কমা আছে হি হ্যাজ, যার জন্য এটা ভুল। এখানে হি সেইড এরপরে আই কেম, তার জন্য এটা ভুল। এখানে হি সেইড আই হ্যাড, এটাও ভুল। তাহলে আমার লাগবে কি, হি সেইড আই হ্যাভ, তাহলে এইটার মধ্যে আছে হি সেইড আই হ্যাভ কাম টু সি ইউ। আর যদি আমরা এটাকে উত্তর করতে চাই, দেখেন আমি যদি আলাদা করে এটাকে লিখতাম প্রশ্নটা কেমন হইতো, যদি এটা করতাম হি সেইড একটা কমা দিতাম, তারপরে আই হ্যাভ এভাবে, তারপর হচ্ছে কাম টু সি ইউ। তখন আমরা এটাকে কিভাবে করতাম দেখেন, প্রথমে হি সেইড একটা সেইড রাখতাম, কনজাংশন হিসাবে এখানে দ্যাট দিতাম যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হি সেইড দ্যাট, আই ফার্স্ট পারসন, তার জন্য আইয়ের পরিবর্তে এখানে হি লিখতাম, আর হ্যাভ এর পাস্ট লিখতাম হ্যাড, যেহেতু এই সাইডে একই টেন্স রাখতে হবে। এই জন্য আমি এটাকে জাস্ট উল্টা করা হয়েছে, এখানে এভাবে ছিল ওইভাবে করতে হয়েছে। ওকে, আচ্ছা একজন প্রশ্ন এখানে ছিল স্যার হি সেইড আই কেম টু সি ইউ, তাহলে আই কেম টু সি ইউ দিলে হয় কি না, সেখানে একটা বিষয় হতে পারে। সেখানে কি, যদি কেউ এটাকে চিন্তা করে দেখেন যে হি সেইড আই কেম টু সি ইউ, সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম যে হি সেইড, বুঝছেন, তারপরে দ্যাট হি হ্যাড, তারপরে ছিল কাম টু সি ইউ। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি তাহলে এইটা কেন নিলাম না এই জায়গায়, যে স্যার কেম টু কেন নিলাম না, কেন আমি হ্যাভ কাম নিলাম, কারণ দুইটাই তো সেম আসে। কেন এটা নিলাম না, এই যে কেম আছে না স্যার, কেম এটা পাস্ট টেন্স, আর যখন পাস্ট টেন্সের কথা এখানে লেখা থাকে তখন অতীতবাচক একটা সময় লেখা থাকবে, যেমন ধরেন ইয়েস্টারডে বা অ্যাগো, এটা রাইট ফর্ম অফ ভার্বে আমি করিয়েছি। যেহেতু এরকম কোনো কথা লেখা নাই ওই সেন্টেন্সে, তাহলে বুঝতে হবে এখানে প্রেজেন্টের একটা কিছু ঘটছে। আমার কথা কি বুঝতে পারছেন, যে স্যার কাম না কেম হবে না স্যার, হ্যাডের পরে সবসময় কাম হয়, হ্যাডের পরে সবসময় কাম হয়। ওকে, আমি বলছি যে কেন হবে না, কারণ কেম থাকলে, এই কেম থাকার জন্য এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই প্রশ্নে অ্যাগো বিফোর একটা কিছু থাকতো, যেটা নাই। ওইটা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরতে হয়। আপনারা নিশ্চয়ই এই নিয়মটা পড়ছেন রাইট ফর্ম অফ ভার্বে, যে যদি অ্যাগো বিফোর ইয়েস্টারডে লাস্ট ডে ফিউ ডেজ অ্যাগো এগুলো থাকে তখন সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, আর যদি এটা না থাকে তাহলে প্রেজেন্ট ধরে করতে হবে। এই জন্য আমরা প্রেজেন্টেরটাকে কাউন্ট করতেছি। আপনাদের যুক্তি ঠিক আছে স্যার, এটা হতে পারতো, কারণ এটাও তো সেম জিনিস হতো, বাট কেন হলো না সেটা বলছি। ওকে, আমার কথা কি বুঝতে পারছেন? আমি একটু প্রশ্নটা আলাদা করে লিখতেছি আপনাদের বোঝার স্বার্থে। হ্যাঁ, হি সেইড আই হ্যাভ কাম টু সি ইউ, আই কেম টু সি ইউ, প্রশ্নটা আমি আলাদা একটা জায়গায় লিখতেছি কারণ আমরা এটাকে শেষ করবো ইনশাল্লাহ। তারপরে আপনাদের বোঝার জন্য আমি আবার করে লিখতেছি। হ্যাঁ, দেখেন হি সেইড আই হ্যাভ কাম টু সি ইউ, এটাকে যদি উত্তর করি তাহলে কি হচ্ছে, হি সেইড দ্যাট, আই ফার্স্ট পারসন তার জন্য হি, হ্যাভ এর পাস্ট হ্যাড, কাম টু সি ইউ সেকেন্ড পারসন মানে অবজেক্ট অনুসারে হবে, এখানে অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, সে আমাকে বলছে আমি তোমাকে দেখতে আসছি, তার মানে যাকে সে বলছে সে তাকে দেখতে আসছে, আমি এখানে ধরে নিচ্ছি টু সি মি, আমাকেই দেখতে আসছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল এরকম যে স্যার, যে হি সেইড আই কেম টু সি ইউ। এখন এটাকেও যদি উত্তর করি সেম হবে, যে হি সেইড দ্যাট আই, এই যে প্রেজেন্ট থাকলে কাম থাকলে কেম লিখতাম, বাট আগেই পাস্ট আছে কেম, তার জন্য করতে হবে কি হ্যাড কাম টু
সি ইউ। এখন আপনাদের বলছে যেটা যে স্যার এইটাও আছে অপশনে, এটাও আছে অপশনে, মানে এটাও আছে এটাও আছে, তাহলে আমরা কেন এটাকে নিব না? সেটা স্যার এই সেন্টেন্সটা অপশনে আছে বাট এই সেন্টেন্সটা ভুল কেন? কারণ এখানে যে প্রশ্ন করছে আই কেম টু সি ইউ, অবশ্যই এরকম থাকলে সাথে একটা ইয়েস্টারডে বা অতীতবাচক কোনো সময় থাকতে হবে, বুঝতে পারছেন? বাট কোনো অতীতবাচক সময় নাই মানে সেন্টেন্সটা ভুল। আমি তোমাকে দেখতে এসেছিলাম এটা বলা যাবে না যদি তার সাথে অতীতবাচক সময় না থাকে, যে আমি তোমাকে গতকাল দেখতে এসেছিলাম, 5 দিন আগে দেখতে এসেছিলাম, গত বছর দেখতে এসেছিলাম। বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছেন কি? এখন একটু আমাকে বলেন যে আমি কেন এটাকে ধরলাম না উত্তর? কারণ এখানে ইয়েস্টারডে কথাটা বা ওরকম অতীতবাচক কোনো সময় নাই, তার জন্য প্রেজেন্ট যেটা আছে এই হ্যাবিটটা এটা ধরতে হবে। আমার কথা কি ক্লিয়ার? আপনি জাস্ট মনে রাখবেন যে যখন আপনাকে পাস্ট থেকে প্রেজেন্ট করতে বলবে, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলবে, তখন যখন দেখবেন দুইটাই উত্তর হয়। কারণ আমি যদি দেখি এটাকে যদি কোনো কারণে এই যে যেটা আছে এটাকে মুছে দেই, ধরেন এটাকে মুছে দিয়ে কোনো কারণে যদি আমি এটাকেও ডিরেক্ট করি আবার এটাকেও ডিরেক্ট করি, এই দুইটাকে ডিরেক্ট করলে এই একটাই পাবো। বাট কথা হচ্ছে এখানে অতীতবাচক সময় নাই, তার মানে এই সেন্টেন্সটাই ভুল আছে। কোনো পাস্ট টেন্স থাকলে সেই টেন্সে অতীতবাচক সময় উল্লেখ থাকবে। বুঝতে পারছেন আমার কথাটা? এটা অনেকেরই প্রশ্ন ছিল বাট অনেকে বলে না অনেক সময়, তার জন্য অনেক সময় হয়তোবা আপনার মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত। তাহলে এই প্রশ্নটা হচ্ছে এই কারণে হয়নি। ওকে, আমরা এই প্রশ্নটা এইভাবে দেখেছি যে যখন দেখবো অতীতবাচক সময় থাকবে তখন আমরা সেম সিকোয়েন্সে নিব। ওকে, আচ্ছা একজন প্রশ্ন এখানে মি হলো কেন, আমি জাস্ট বুঝাইছি ওখানে যে হি সেইড টু মি হি কেম টু সি মি, সে আমাকে দেখতে আসছে। তো এইখানে যে কথাটা স্যার মি কেন হলো, মিটা কেন হচ্ছে, এর কারণ হচ্ছে সে আমাকে দেখতে আসছে। আর আমাকে যখন এই কথাটা বলবে সে বলবে কি যে আমি আমাকে দেখতে আসছি না তোমাকে দেখতে আসছি, তাহলে মি মানে আমাকে আর ইউ মানে তোমাকে। আপনি জাস্ট দেখেন, দেখেন এরকম যদি লিখি হি সেইড, সে বলল, আই কল্ড ইউ, আই কল্ড ইউ মানে কি আমি তোমাকে ডেকেছি। তাহলে হি সেইড, এখানে রাখবো দ্যাট, আই ফার্স্ট পারসন মানে হি অনুসারে বসবে, তাহলে হি কল্ড পাস্ট টেন্সে আছে তাহলে হ্যাড কল্ড এটা লিখবো, তাই না? এবার এখানে যে ইউ লেখা আছে কথা হচ্ছে স্যার ইউ তো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সবসময় অবজেক্ট অনুসারে বসে, কিন্তু এখানে শুধু হি সাবজেক্ট সেইড ভার্ব আছে, কোনো অবজেক্ট নাই। কোনো অবজেক্ট নাই মানে বুঝে নিতে হবে সে আমাকে কথাটা বলছে, আর আমাকে এটাকে বলি ইংলিশে মি, এই জন্য আমরা ইউ এর জায়গায় এখানে মি লিখি। কথা কি বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন? মি হাইড আছে, হ্যাঁ বুঝতে পারছেন যে মি হাইড আছে। হ্যাঁ, ক্লাস শেষ, আমরা 10টায় শেষ করি, ক্লাস শেষ অলরেডি। আমরা নেক্সট ক্লাস করব হচ্ছে পেজ নাম্বার 424 থেকে, আপনারা একটু মনে রাখেন 423 নাম্বার পেজটা আজকে শেষ করছি। আপনারা একটু কমেন্ট করেন যে ক্লাস বুঝতে পারলেন কিনা, ক্লাস কেমন লাগলো, অনেকদিন পর আপনারা ক্লাস করলেন। আমাদের আগামীকালও ক্লাস আছে কিন্তু পেইড ব্যাচে ক্লাসগুলো হবে, তো পেইড ব্যাচে ক্লাস করবেন যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। আর ওল্ড ব্যাচে যারা আছেন তারা তো ওখানে আছেন। তো ক্লাস কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেন। আর আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোও করতে পারেন স্যার, সমস্যা নাই। হ্যাঁ অনেকে রিয়াক্ট পাচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ নিজের বার্থডে দিনেও ক্লাস নিব, বার্থডেটা কি জন্ম তো নিয়েছি, বার্থডে দিনে ক্লাস নিলে এমন না যে জন্মদিন পালন করা হবে না, জন্মদিন সেলিব্রেট হয়ে গেল, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বার্থডের বিষয় যারা মনে করিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। জামালপুর কয় তারিখে? জামালপুর এই মাসে ক্লাস নেই, রমজান মাসে, রমজান মাসে ঢাকার বাইরে শিডিউল খুবই কম, শুধু রমজান মাসে
মানিকগঞ্জ ক্লাস আছে, ঢাকার কাছাকাছি, আর হচ্ছে পটুয়াখালীতে সম্ভবত ক্লাস আছে 3 দিন। সমস্যা নাই। বইয়ের পিডিএফ নেই, বইয়ের পিডিএফ নেই, সমস্যা নাই স্যার। বইয়ের পিডিএফ আমাদের গ্রুপে পেয়ে যাবেন, একটু অপেক্ষা করেন ধৈর্য ধরে, আশা করি পেয়ে যাবেন, ঠিক আছে। বই তো বই বই ধরে করতে গেলে একটু হয় স্যার। প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস হবে আমাদের, আমাদের যে রেগুলার নিয়মে হয়, সমস্যা নাই। সমস্যা নেই, 21 ব্যাচ থেকে যারা করতে চান তারা 21 ব্যাচ থেকে করবেন। আচ্ছা, ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, এটা আমাদের নতুন স্টুডিও, আপনারা জানেন, আমি বারবার এই জন্যই আমার কাছে এটা খুব জরুরি। সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এভরিথিং ওকে আছে কিনা, পারফেক্ট আছে কিনা। কারণ ভিডিওর কোয়ালিটি ভালো না হলে ক্লাস করতে একটু আনইজি লাগতে পারে, অনলাইনের ক্লাস। তো সেক্ষেত্রে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আর যদি সব ঠিক থাকে তাহলে সমস্যা নেই। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন তাহলে, হ্যাঁ। আমি অলরেডি গ্রুপে রুটিন দিয়ে দিয়েছি রানিং মাসের, আমাদের যেই নতুন ব্যাচ এখন, বা রানিং ব্যাচ যেটা 20তম ব্যাচে যারা ক্লাস করতেছেন, তারা রেগুলার রুটিন অনুসারে ক্লাস পাবেন এবং সেই অনুসারে ক্লাস করবেন, ওকে। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে, হ্যাঁ। সমস্যা নাই, 21 ব্যাচ শুরু হলে 21 ব্যাচ থেকেই করবেন। 21 ব্যাচ আগামী মাসের 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করবো, ওকে। সাউন্ড ও ভিডিও উভয় অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। না, আমরা আমাদের এইটা হিসাব রাখি, কারণ বললাম তো অনলাইন ক্লাস মানেই হচ্ছে আপনাকে যদি ভিডিও কোয়ালিটি ভালো না হয় বা সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, তা আপনার একটু বোরিং লাগবে। আর যদি এটা ঠিক থাকে তাহলে আপনারও মনে হবে যে না, ওকে আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের নতুন সেট আপ, তো নতুন সেট আপে একটু সমস্যা হতেই পারে, এই জন্য আমি হচ্ছে বারবার আপনাদেরই নেই। যেমন আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার মনিটরে যে হ্যাঁ, ক্যামেরা একটু বাঁকা হয়েছে, মানে ডিসপ্লের একটা সাইড কিন্তু কম দেখা যাচ্ছে, তাই না? তো এটা কিছু করার নাই। স্যার কোন কোচিংয়ে ক্লাস নেন? আমি বিসিএস কনফিডেন্সে ক্লাস নেই, ওরাকলেও ক্লাস নেই, আর জব মেডিসিনে সবচেয়ে বেশি ক্লাস নেওয়া হয়। রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস অলরেডি আমাদের আছে, দেখবেন 1 2 3 করে। 20তম ব্যাচের, আপনি যেহেতু 20তম ব্যাচের ফিচার একটা অপশনে আছে, যারা 20তম ব্যাচের আছে থাকলে একটু হেল্প করবেন ওনাকে, যে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস আছে। আমি আজকেই দেখছি, আমি আজকেও স্কল করে দেখেছি যে 20তম ব্যাচে কি কি ক্লাস আছে, ওকে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।